না না বাজে লাগবে, চলে যাও। নমস্কার, শুভ সন্ধ্যা। কথার বাড়ি ফেসবুক পাবলিক গ্রুপে সকল দর্শক ও শ্রোতা বন্ধুরা স্বাগত। আজ 6 এপ্রিল 2024 শনিবার, সময় এখন ঠিক 9:01। আর আমরা শুরু করছি কথার বাড়ি আয়োজিত সংস্কৃতির বঙ্গদর্শন পর্ব 20। পর্ব 20-তে এসে সংস্কৃতির বঙ্গদর্শনের মূল লক্ষ্যটি আরো একবার আপনাদের সকলকে জানাতে আমাদের ভীষণ ভালো লাগছে। আমাদের কথার বাড়ির মূল উদ্দেশ্য হলো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মুখোমুখি এসে তাদের ইতিহাসের কথা এবং আগামী দিনের কথা জেনে নেওয়া, তাদের কাজের লক্ষ্য, তাদের নাম অর্থাৎ প্রতিষ্ঠানের নাম, তাদের লোগো কি, সেই সমস্ত কিছুকে জেনে নেওয়া এবং তা সংগ্রহ করে রাখা, এবং পরবর্তীকালে তা যদি দেখার ইচ্ছে থাকে বা আবারও দেখে নেওয়ার ইচ্ছে থাকে তার জন্য আর্কাইভ করে রাখা কথার বাড়ি ইউটিউব চ্যানেলেতে। পর্ব 20-তে আজকে কথা সমন্বয়ে রয়েছি আমার সঙ্গে আমার অগ্রজ দীপালি মজুমদার এবং আমি দেবস্মিতা বন্দ্যোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানটির ভাবনা, বিন্যাস এবং পরিকল্পনায় ধনঞ্জয় ঘোষাল। এবং অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই আজ 6 এপ্রিল 2024 এই শনিবারের সন্ধ্যেতে কথার বাড়ির মুখোমুখি রয়েছে আলাপচারিতায় বরিশা কথাকলি। বন্ধুরা স্বাগত। প্রথমেই আলাপের শুরুতে বরিশা কথাকলির পক্ষ থেকে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু পরিচয় করে নেব। আমাদের সঙ্গে রয়েছেন বরিশা কথাকলির একেবারে কেন্দ্রে যিনি কৃষ্ণেন্দু ব্যানার্জি, তার সঙ্গে রয়েছেন দেবযানী রায়চৌধুরী। দেবযানী, আমরা চলতি কথায় দেবযানী বলেই আজকে এগিয়ে নিয়ে যাব। দেবযানীদি রয়েছেন ঝুমা সরখেল, রয়েছেন পিয়ালি কর কবিরাজ এবং অমৃতা হালদার রায়। আপনারা স্বাগত। ধন্যবাদ। আজকের এই পর্ব 20-তে আমরা আলাপচারিতার একদম শুরুতে রয়েছি। আলাপ মানে তো প্রথমেই চলে আসে সেখানেতে নামের প্রসঙ্গ, মানে আলাপের শুরুতেই নাম আর কি। তো এই যে এত সুন্দর একটি নাম বরিশা কথাকলি, এই নামটি হঠাৎ করে এই প্রতিষ্ঠানের নাম কেন হলো, এর অর্থ কি, এর সঙ্গে প্রতিষ্ঠানের কি সম্পর্ক তৈরি হচ্ছে, এইসব নানান কথা, মানে প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের যে নাম সেই নামকে জুড়ে যে সমস্ত কথা একটু শুনবো কৃষ্ণেন্দুদা। হ্যাঁ, নমস্কার। যারা যারা লাইভে এই মুহূর্তে রয়েছেন তাদের সবাইকে স্বাগত এবং প্রথমত ধন্যবাদ জানাই কথার বাড়িকে এরকম একটা ভাবনা চিন্তার জন্য। কারণ এরকম একটা ভাবনা চিন্তা প্রথম, কারণ লাইভ আমরা অনেক করেছি, অনেক দেখেছি, কিন্তু একদম ধারাবাহিকভাবে যে লাইভটা সেটা কিন্তু কথার বাড়ি করছেন ওনারা, এবং সেটা একটা আর্কাইভাল ভ্যালু তৈরি করছেন, যে পরবর্তী ক্ষেত্রে যাতে এই দলগুলি যারা যারা এখনো পর্যন্ত এসছেন বা যারা যারা ভবিষ্যতে আসবেন তাদের কথা, তাদের কাজ কিছু অংশ হলেও সেটা একটা সেভড বা আর্কাইভড হয়ে থাকবে। এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। হ্যাঁ, বরিশা কথাকলি। প্রথমেই কথাকলির আসার আগে আমি বরিশা এই শব্দটার কথা বলবো। যখন আমরা দল তৈরি করার কথা চিন্তা করলাম, আমাদের দল এখন মানে 8 বছরের দল আমাদের,
আমরা যখন দল তৈরি করার কথা চিন্তা করলাম, তখন বরিশা শব্দটা আমরা খুব কনসিয়াসলি ব্যবহার করলাম। কারণ এখন রেজিস্ট্রেশন করতে গেলে যারা যারা রেজিস্ট্রেশন করেন তারা জানেন যে কোন এলাকা সেটাকে স্পেসিফাই করতে হয়, বেহালা, হ্যাঁ, বা ধরুন দমদম, এরকম ভাবে প্রত্যেকটি দলে স্পেসিফাই করতে হয়। আমরা এটা বেহালা কথাকলি বলতেই পারতাম, কিন্তু বেহালা কথাকলি বলিনি, আমরা এটা বরিশা কথাকলি খুব সচেতন ভাবেই বরিশা এই শব্দটা ব্যবহার করেছি। কারণটা ঐতিহাসিক। কারণ আপনারা হয়তো যারা যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন বা পরবর্তী ক্ষেত্রে দেখবেন, তারা যে জায়গাটায়, যে পরিসরে আমরা বসে রয়েছি, পেছনে কড়িবর্গা রয়েছে, যেটা এখন প্রায় দেখাই যায় না। যে জায়গাটায় আমরা বসে রয়েছি এটি আমাদের মহলা কক্ষ। আমরা এখানে রিহার্সাল করি এবং এই রিহার্সাল কক্ষটি বা এর পাশের পুরো এই জায়গাটি প্রায় 450 বছর পুরনো এবং এর সঙ্গে একটা বিরাট ইতিহাস জড়িয়ে রয়েছে। এটি সাবর্ণ রায়চৌধুরী পরিবারের একটি অংশ, যার নাম বেনাকি বাড়ি, এবং এখানে খুব ঐতিহ্যপূর্ণভাবে দুর্গাপুজো হয় এবং আরো নানান রকম পুজো হয় এই পুজোর দালানে। তা সেইখানে আমরা রিহার্সাল দিই, রিহার্সাল দেওয়ার সুযোগ পাই আর কি বলা যেতে পারে। তা এই যে বরিশা জায়গাটা বা বর্ষে গ্রাম, সেই বর্ষে গ্রামের ইতিহাস আমরা যদি বেশ কিছুটা পেছনে চলে যাই, জব চর্ণকের নাম আমরা সবাই জানি। জব চর্ণক এইখানে এর থেকে ধরুন খুব বেশি হলে 200 মিটার দূরত্বে এই রায়চৌধুরী পরিবারের আরেকটি অংশ আছে যার নাম আটচালা। সেখানে জব চর্ণক রায়চৌধুরী পরিবারের কাছ থেকে, সাবর্ণ রায়চৌধুরীর কাছ থেকে তিনি কলকাতার স্বত্ব নেন। তাহলে বুঝতেই পারছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার আগে এই জায়গাটা ছিল। আমি যতদূর জানি সাবর্ণ রায়চৌধুরী পরিবার খুব সম্ভবত ভাটপাড়া থেকে তারা এসেছিলেন এবং তাদের জমিদারির অংশ ছিল এই বর্ষে গ্রাম। তা তাদের খুব ভালো লাগে এই জায়গাটি এবং তারা পরবর্তী ক্ষেত্রে ঠিক করেন যে এখান থেকেই তাদের জমিদারি চালাবেন। সেই মতন এখানে তারা পারিবারিক ভাবে থাকতে শুরু করেন এবং আস্তে আস্তে এই জায়গাটা গড়ে ওঠে। এবং খুব মজার একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে আমাদের মূল কলকাতা থেকে যদি আমরা জিপিও ধরি কলকাতা 1, এই অংশটি হচ্ছে বরিশা, যেটা অংশটি হচ্ছে কলকাতা 8। তাহলে এটা একটা মজার হলো না যে জিপিও যদি এত দূরে হয় সেটা কলকাতা 1 আর এটা কলকাতা 8। সেটা কেন? কারণ এর মধ্যিখানে অনেক কিছুই তখন ছিল না, অনেক জনবসতি তখন ছিল না যখন জিপিও গোড়াপত্তন হয় এবং যখন ইংরেজরা ভাবেন যে পোস্ট অফিস তৈরি করবেন। সেই জায়গা থেকে বলছি আর কি, সেই পয়েন্ট অফ ভিউ থেকে তারা এই জায়গাটি যেহেতু খুব পুরনো, তাই জন্য তারা এই জায়গাটিকে কলকাতা 8 হিসেবে চিহ্নিত করেন। এবং আমরা সবাই এই অঞ্চলেই থাকি, এই পোর্টের মধ্যেই থাকি বা বেহালা অঞ্চলের মধ্যে থাকি। তাই জন্যই আমাদের প্রথম পছন্দ ছিল বরিশা। আচ্ছা। এবং কথাকলি এসছে আরেকটি জায়গা থেকে, যেটি আমাদের দলের সদস্য ঝুমা, ওর একটি কবিতা স্কুল আছে কথাকলি। আমরা যখন ঠিক করেছিলাম যে এরকম একটা দল করব, তখন ওই জায়গা থেকে হিসেবে আমরা শ্রুতি নাটকের জায়গা থেকে আমরা বরিশা কথাকলি তৈরি করি। এই জায়গা থেকেই বরিশা কথাকলি নামটি এসছে। বাহ, মানে নামের সঙ্গে সুন্দর একটা ইতিহাস একেবারে যুক্ত রয়েছে, এটা শুনে খুব ভালো লাগলো। তাহলে কৃষ্ণেন্দুদা, এই যে নামটা দেওয়া হবে বরিশা এবং ঝুমাদির কথাকলি যুক্ত হয়ে যে একটা মানে নতুন ভাবে একটা চিন্তা ভাবনা তৈরি হবে, সেটা কে ঠিক করলো, মানে নামটা কে দিল? এটা একটা কথা বলি, আমাদের দলের একটা মজা আছে। আমাদের দলের যদি সেরকম ভাবে বলা হয় প্রধান বা এগিয়ে নিয়ে যাচ্ছে কান্ডারি, অনেকে অনেক কিছু বলে টলে, তাকে বলা হয় যে কৃষ্ণেন্দু ব্যানার্জি যেটা। কিন্তু আমাদের দলে সত্যি কথা বলতে গেলে, যদি তুমি অন্যভাবেও জিজ্ঞেস করো সবাইকে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আমাদের দলে চলে। আমরা কোন নাটক হবে, কি নাটক করব, কবে হবে, এই আলোচনাগুলো কিন্তু আমরা দলে
জিজ্ঞাসা করে সবার মতামত নিয়ে তারপর কোনো কাজ করি। তাই জন্যে সেই সময় যারা যারা দলে ছিলেন তখন আমরা সেরকম ভাবে দেখতে গেলে 4জন প্রথম থেকেই আমরা দলে, একজন নেই এখন এই মুহূর্তে, বাদবাকি যারা 3জন ছিলেন তাদের সঙ্গে আলোচনা করেই এই বরিশা কথাকলি এই নামটি এসেছে। মানে একেবারে সবার মতামত নিয়ে নামটি ঠিক করা হলো। একদম। তাহলে যখন শুরুটা হলো সেই সময়কালটা ঠিক কখন, মানে কখন এই 3জন বা 4জনে বসে মনে হলো যে বরিশা কথাকলির এবার শুরু দরকার, সেটা কখন? 8 বছর আগে। এটা 8 বছর আগে নভেম্বর মাস, নভেম্বর বলবো না, অক্টোবর শেষের দিকে, তাই তো? আমি যদি খুব ভুল না করে, আমি ঝুমাকে জিজ্ঞেস করছি, অক্টোবরের শেষের দিকে, পুজোর পর, পুজোর পর, মানে পুজোর পর, হ্যাঁ পুজোর পর, হ্যাঁ পুজোর পর, একদম। তা একটু মজা আছে এই ব্যাপারটার মধ্যে, যেহেতু আমি মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত এবং আমাদের পাড়াতে আগে মানে নিয়মিতভাবে মঞ্চ নাটক হতো, কিন্তু যে কোনো কারণের জন্য মঞ্চ নাটকটা বন্ধ হয়ে যায়। মানে পাড়া সবাই মিলে যেরকম ভাবে হয় রিহার্সাল টিহার্সাল দিয়ে 3 মাস ধরে রিহার্সাল দিয়ে, তারপরে সেটা শ্রুতি নাটকে চলে আসে। সেই সময় আমি শ্রুতি নাটক করি অন্য একটি দলে, তখন শ্রুতি নাটক করতাম, পরিচালনা করতাম না, ডেফিনেটলি অভিনয় করতাম। তা তখন যখন মঞ্চ নাটক হচ্ছে না এবং আমাদের পাড়াতে দুর্গাপুজোর সময় প্রত্যেকদিন অনুষ্ঠান থাকে, মানে পঞ্চমী থেকে শুরু হয়, অষ্টমী দিন বাদ দিয়ে নবমী পর্যন্ত প্রত্যেকদিন কোনো না কোনো অনুষ্ঠান হয়। তা সেইখানে গিয়ে আমরা একটা অনুষ্ঠান করব এবং তখন ঠিক হলো তাহলে তো মঞ্চ নাটক হচ্ছে না, তখন শ্রুতি নাটক করি, এবং যথারীতি আমার ঘাড়ে তার পরিচালনার দায়ভার পড়লো আর। তা সেইটা হলো এবং হয়ে আসছিল বেশ কবছর ধরে, পুজোতে 3-4 বছর ধরে। ঠিক এইটা হয়ে যাবার পর তারপরেই আমার যে দলে আমি তখন অভিনয় করতাম, আমাদের একটি ফুল লেন্থ নাটকের শো ছিল। তা শো হওয়ার আগে দলের তখন বললে, মানে আমি যে দলের প্রেক্ষাপটে মহেশতলা প্রেক্ষাপট থেকে বলা হলো যে তুই তো শ্রুতি নাটক করছিস, তাহলে আমাদের এই মানে মঞ্চ নাটক হওয়ার আগে একটু সময় আছে, আধ ঘন্টা মতন, সেখানে তুই তাহলে একটা শ্রুতি নাটক কর, তোর পরিচালনায় হোক সেটা। তা আমি সেটা সুযোগ হিসেবে নিলাম এবং তার আগেই একটা আলোচনা শুরু হয়েছে যে আমরা তো কাজটা এরকম ভাবে করছি সিরিয়াসলি, মানে শ্রুতি নাটকের রিহার্সালও আমরা সেই সময় আমি একটুখানি পয়েন্ট আউট করতে চাই ব্যাপারটাকে, যে পাড়াতে দুর্গাপুজোর সময় শ্রুতি নাটক হবে তার রিহার্সাল 2 মাস ধরে চলেছে। আবারও বলছি, পাড়াতে শ্রুতি নাটক হবে তার রিহার্সাল 2 মাস ধরে চলেছে। এই সিরিয়াসনেসটা আমাদের সবার মধ্যেই ছিল। তারপরে এই সুযোগটাকে কাজে লাগিয়ে তখন আমরা ভাবলাম যে যখন আমরা এরকম ভাবে কাজ করছি, তখন আমরা কেন একটা দল তৈরি করি না, দলকে গঠন করি, যেখানে আমরা নিয়মিত ভাবেই কাজটা করে যেতে পারবো বা চেষ্টা করবো অ্যাটলিস্ট। তখন জানতাম না যে দল 8 বছর আমরা দৌড়তে পারবো, চলতে পারবো, হাঁটতে পারবো এই রাস্তাটা। মানে চর্চা থেকে হঠাৎ করে দল তৈরির কথা ভেবে ফেলা। হ্যাঁ একদম তাই। চর্চা থেকে আমি তখন শ্রুতি নাটক নিয়মিত ভাবে বেহালা ঘুমচোখ বলে দলে করছি, বা বিভিন্ন জায়গায় আরো কিছু কিছু জায়গায় করছি, নিয়মিত ভাবেই করছি। সেই শুরু হলো বরিশা কথাকলির পথ চলা। আমি তখন আমার সঙ্গে 4 জন ছিলাম এবং সবাই আমার পাড়ার বলা যেতে পারে, সবাই পাড়ার। সেই জায়গা থেকেই কিন্তু বরিশা কথাকলি চলতে শুরু করলো এবং এই বরিশা কথাকলি চলতে যখন শুরু করলো, তারপর কিন্তু এক এক করে অনেকেই এই বরিশা কথাকলির সঙ্গে এসছেন বা হাত ধরেছে, এবং খুব মানে ভালো লাগার জায়গা, তারা কেউ ছেড়ে যান, তারা টিল নাও এখনো কিন্তু বরিশা কথাকলির সঙ্গেই আছেন, এবং আমি আশাবাদী বলবো না, আমি বিশ্বাস করি যে তারা থাকবেন সবাই। ভীষণ ভালো লাগলো শুনে। তো মনে আমার একটা কথা মনে হচ্ছে, হ্যাঁ একটা কথা জিজ্ঞাসা করতে ইচ্ছে হচ্ছে যে সব এই দলের পিছনে কিছু একটা সিম্বল, মানে আর কি লোগো তো থাকে, এরকম আপনাদের কোনো নিশ্চয়ই লোগো আছে, এবং তার অর্থটা কি এটা জানলে ভালো হতো। অর্থ আমরা লোগো যেটা তৈরি করেছিলাম সেটাতে এই যে এখানে দেখা যাচ্ছে স্ক্রিনে বরিশা কথাকলি, একটু দেখবেন। আমার যেটা ভালো লেগেছিল, এটা বলি যেটাকে তৈরি করে দিয়েছিল, এটা কিন্তু তৈরি করে দিয়েছিল হচ্ছে ঈশান রায়।
যে আবহর কাজ করে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা তৈরি করে দিয়েছিল। আমি ঈশানকে রিকোয়েস্ট করলাম, ঈশান আমার এরকম একটা আইডিয়া রয়েছে, আমি তো কম্পিউটারের কাজ এরকম কাজ জানি না, গ্রাফিক্স এর কাজ জানি না, তুমি কি আমাকে একটু তৈরি করে দেবে? হ্যাঁ কৃষ্ণদা, তৈরি করে দেবো। এবারও তৈরি করলো এবং তৈরি করতে গিয়ে এই লোগোটি আমার প্রচন্ড ভালো লাগলো। আমি কালার প্যালেটটা বলে দিয়েছিলাম যে একটা মিউটেড হবে, লাল থাকবে, তাতে কালো থাকবে, এবং যে ফন্ট স্টাইলটাও মোটামুটি আমি ওকে বলে দিয়েছিলাম যে এরকম হলে ভালো হয়, কারণ আমার এই ফন্টটা এবং কৃষ্ণেন্দুদা যৌথভাবে লোগোটি তৈরি হয়েছে। আমি আবারও বলি যে নাটক অনেকেই বলেন যৌথ শিল্প, এবং সেটা কিন্তু একদম খাঁটি সত্যি কথা। আজকে নাটকের ক্ষেত্রেও কিন্তু সেটা যৌথ শিল্প। আমরা কেউ স্বয়ং সম্পূর্ণ নই। একটা নাটক করতে গেলে যিনি আমাদের মাইক্রোফোনটা সেট করে দেন, তিনিও কিন্তু আমাদের নাটকের অংশ। যিনি সেট করে দেন, তিনিও নাটকের অংশ। সেই কারণেই হয়তো যখন বরিশা কথা বলি শুরু হলো, তখন সবাইকে নিয়ে, মানে 3-4 জন বা 5 জন যতজন ছিলেন, সেই মত নিয়ে শুরু হলো। তা আজকে যারা রয়েছেন, ঝুমাদি রয়েছেন, পিয়ালিদি রয়েছেন। ঝুমাদির সঙ্গে তো কথা বলে মানে কিছুক্ষণ আগেই যেটা হলো বোঝা গেল যে ঝুমাদি একদম শুরুর দিন থেকে, পিয়ালিদি, দেবযানীদি এবং আমাদের সঙ্গে রয়েছেন অমৃতাদি। কিন্তু শুরু মানে পিয়ালিও একদম শুরু, একদম শুরুতে। পিয়ালিও সেই প্রথম নাটকটা থেকেই, একদম ফার্স্ট নাটকটা থেকেই পিয়ালি রয়েছে। পরবর্তী পরবর্তী ক্ষেত্রেও গানের জন্য আমাদের দলে রয়েছে, হয়তো নাটক সেইভাবে করে না, দেখা যায় না শুধু মানে এতে, কিন্তু সেই সময়ও নাটকও করেছিল আর কি। সেই সময় গান না, ও পার্টি করেছিল প্রথম নাটকটিতে। একদম শুরু থেকেই পিয়ালি রয়েছে আমাদের সঙ্গে। আচ্ছা কৃষ্ণেন্দু দাই, তোমাদের যেখানে রিহার্সাল হয় সেই জায়গাটার কথা তো আমরা শুনছিলাম, তো এটাই কি বরিশা কথাকলির ঠিকানা, নাকি বরিশা কথাকলি বোঝাতে কোনো আলাদা, মানে কোন ঠিকানাটাকে আমরা ঠিক একেবারে বলা যায়? যদি ঠিকানা বলা যায়, সেটা আমার বাড়ির ঠিকানা। আমার বাড়ির ঠিকানাতেই আমাদের প্যাড ট্যাড গুলো, যেগুলো মানে অফিসিয়াল কাজকর্ম যেটা, সেটা আমার বাড়ির ঠিকানাতেই হয়। কিন্তু আমাদের এটা রিহার্সাল স্পেস। এবং আর একটা কথা বলি, যেটা অনেক সময় অনেকের সঙ্গে আলোচনাতে উঠে এসছে, আমি জানি যে কথার বাড়িও ঠিক এই পদ্ধতিতেই চলে। প্রতিনিয়ত চর্চা, যেটা নিরবিচ্ছিন্ন চর্চা, যেটা আমি দুঃখের সঙ্গে বলছি, যেটা অনেক শ্রুতি নাটকের দলে যেটা হয় না, যেটা আমি খুব দুঃখের সঙ্গে বলছি। কারণ আমি যেহেতু মঞ্চ নাটকের সঙ্গে দীর্ঘদিন যুক্ত রয়েছি, আমি খুব ছোটবেলা থেকে গ্রুপ থিয়েটার কর্মী একজন, সেখানেও কিন্তু খুব, যদি আমরা বড় দল, নাম করা দল ছেড়ে দিচ্ছি, যে দলগুলো সেরকম নাম করা নন কিন্তু ভালো নাটক করেন, তারাও কিন্তু প্রতিনিয়ত চর্চার মধ্যে থাকেন, রিহার্সালের মধ্যে থাকেন, অনুশীলনের মধ্যে থাকেন, যেটা শ্রুতি নাটকের ক্ষেত্রে অনেক সময়েরই অভাব দেখা যায়। এই ব্যাপারটা, যেটা আমাকে নিজে একজন শ্রুতি নাটক কর্মী হিসেবে আমাকে কষ্ট দেয়, দুঃখ দেয়। কৃষ্ণেন্দুদা, আমরা এই চর্চার কথায় আসবো, ঠিক তার আগে দীপালিদি, তোমার কি কিছু মনে হচ্ছে? তোমার কিছু জিজ্ঞাসা রয়েছে? আমার মনে হচ্ছে যে এই মানে আপনাদের কোনো স্মরণীয় ঘটনা আছে কিনা, বা কিছু মনে পড়ছে কিনা এই অনুষ্ঠান করতে গিয়ে, এরকম একটা যদি কিছু বলেন। মানে এই 8 বছরের স্মরণীয় ঘটনার কথা তুমি বলতে চাইছো? হ্যাঁ, 8 বছরের স্মরণীয় ঘটনা। এই চলেছি, এখানে দেবযানী রয়েছে, আমার সঙ্গে অমৃতা রয়েছে, ওদিকে ঝুমা রয়েছে, পিয়ালি রয়েছে। আমি সবাইকেই এটাতে কন্ট্রিবিউট করতে বলবো। স্মরণীয় ঘটনা নিশ্চয়ই আছে, অনেকগুলোই আছে। তাতে মানে যেরকম ভালো ঘটনাও, আমি ভালো ঘটনাগুলোই স্মরণীয় বলে রাখবো আর কি। খারাপ কিছু ঘটনাও হয় অনেক সময়। আমি একটুখানি মানে আমি কি একটা ছোট্ট, ও আচ্ছা দেবযানী, আচ্ছা ঠিক আছে, বলুন। বলো বলো, কোনো অসুবিধা না, বলে নিক, আমি তারপরে পড়বো, বলে নিক। দেবযানীকে আমরা কল্যাণীতে নাটক করতে গিয়েছিলাম, ঠিক আছে? তা কল্যাণীতে নাটক করতে গিয়ে একটি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, সেটা আমি একটু দেবযানীকে বলবো বলার জন্য। কল্যাণীতে নাটক করতে গিয়েছিলাম আমরা, বরিশা কথাকলি নিমন্ত্রণ রক্ষা করতে গেছিলাম। তা
উনি আমাদের যেটুকু সময় দিয়েছিলেন তার মধ্যে থেকেই আমরা সময় বেঁধে কি কি নাটক হবে, কি কি হবে, কতটুকু হবে, আমরা সবই ঠিকঠাক করে গেছিলাম। তা সেই মতো আমরা করতেও মানে শুরু করি যখন, এ তো আমাদের অনেকটা পরে আমাদের অনুষ্ঠানটা দেয়া হলো। তারপরেও যখন আমাদের দেয়া হলো, ক্রমাগতই যিনি আমাদের ডেকেছিলেন উদ্যোক্তা, তিনি ক্রমাগতই স্টেজে উঠে আমাদের বারবার কৃষ্ণেন্দুকে আর কি, আমরা তখন করছি, কন্টিনিউ করছি, আর ও হয়তো মুহূর্তে করছে না, হ্যাঁ নাটকে আছে কিন্তু সেই মুহূর্তে পাঠটা নেই ওর কাছে, লক্ষ্য করছি কি বলে যাচ্ছে, আর ও কিছু একটা কনসাল্ট করছে, এই তো এরকম ব্যাপারটা। শিবরাত্রি, হ্যাঁ কত কাণ্ড করে যাওয়া, আমরা যেমন একটা ব্রত একটা পালন করি বিভিন্ন হতে, যেহেতু অনেক করে অনেক দিন আগে থেকে উনি বলেছিলেন, আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, গেছিলাম। আমাদের হলো কি সেখানে যেটুকু আমাদের সময় ছিল তার অনেক আগেই আমাদের স্টেজ থেকে প্রায় নামিয়ে দেওয়া হলো, আমরা বাধ্য হলাম নেমে যেতে। তা ওখানে মানে ওদের হিসেবে আমরা চিনি না, তাদের আমরা কখনো মুখই দেখিনি, ওদের হিসেবে নাম করা সব টিভি সিরিয়ালের ছেলে মেয়েরা এসেছে, যারা কিনা গান করবে, নাচ করবে, সেইগুলো পাবলিক চাইছে, সেই সব পাবলিক চাইছে, সেই জন্য আমাদের এই নাটক তাদের আর ওনারা সময় দিতে পারছেন না। এইভাবে তো আমরা অবমানিত হতে চাইনি, কেউই আমরা চাই না, কোনো আমরা নাট্যকর্মীরাই চাই না। তা যাই হোক আমরা চলে এলাম সম্মানটা বাঁচাতে, সেখান থেকে আমরা মানে কেটে এলাম। এইরকম মানে আমার খানিকটা প্রোগ্রাম অংশ তো আমি কিছুই করতে পারলাম না, ভীষণই মন খারাপ, প্রায় গাড়ি দেখতে কাঁদো কাঁদো অবস্থা। কৃষ্ণেন্দু সান্ত্বনার ভাষা দিতে এরকম হতেই পারে, নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন আমাদের হতেই হবে, এইগুলোই মনে দাগ কাটে কিছু কিছু। তো কোথাও না রয়েছে তো নেতিবাচক একটা মানে স্মরণীয় ঘটনা শুনলাম, ইতিবাচক কিছু কি শুনবো? ঝুমাদি বলবেন বলছিলেন। হ্যাঁ সেটাই, না এটাও মানে বলছি, এটাকে সত্যি মানে আমি ওর ঘটনা এটা তুলে একটা জাস্ট বলছি যে হ্যাঁ এটা ঘটনা, এটা খুব খারাপ লেগেছিল, কিন্তু সেক্ষেত্রে মানে অন্যরকম আরেকটা একটু এ হয়েছিল, সেটা যে দেরিতে শুরু করেছিলেন এবং অনেকগুলো দলকে ওনারা ডেকে ফেলেছিলেন, মানে খুব একটা পাবলিক ডিমান্ড বলতে আমরা সেটা বুঝিনি, কিন্তু যারা এসেছে যে মানে আর্টিস্টরা, তাদের ডিমান্ড ছিল আমরা এবার স্টেজে উঠবো আর কি, খানিকটা এরকম লড়াইও ছিল। আমরা সেটা ফিল করছিলাম যে পেছনে ওনারা বলছেন আর নয়, আমরা তাহলে চলে যাব এখান থেকে, আপনারা মানে একটু অব্যবস্থা আর কি, যাকে মানে যেগুলো আমরা কিনা ফেস করতে হয় আর কি, এটা ঘটনা। কিন্তু আমরাও তো বিশাল পুরনো দল তো নয়, আমরাও সদ্য তাই জন্য হয়তো অনেকটা বেশি, যতটা খারাপ লাগার দরকার সত্যি সত্যি তার থেকে অনেক উৎসাহ নিয়ে গেছিলাম, তো অনেক আদর করে ডেকেছিলেন এবং যাবার পরেও তারা প্রচুর আদর করেছিলেন, কিন্তু স্টেজে ওঠার পর এই অব্যবস্থাটার সম্মুখীন আমাদের হতে হওয়াতে খুব মনোকষ্ট নিয়ে ফিরি আর কি। এটা একটা সত্যি নেতাই ইতিবাচকটা নেতিবাচকে চলে গেছিল। এবার আমি একটা ইতিবাচক একদম শুরুর দিকে বলছি, প্রথম আমাদের নাটকটা যেটা মনে দাগ কাটা, সেটা হচ্ছে যে একদম আমরা একদম কিচ্ছু জানি না, শ্রুতি নাটক নিয়ে আমরা পাড়ায় কাজ করি, ইতিমধ্যে কৃষ্ণেন্দু এসে আমাদের বললো যে তোমরা কি এরকম করবে, তোমরা কি রাজি আছো, যে এরকম একটা আমার পাওয়া গেছে, সুযোগ পাওয়া গেছে, উৎপল দত্ত মঞ্চে হবে, এরকম আমাদের মঞ্চ নাটকের ওটা উৎসব, তার আগে আমাদের নাটকের আগে হাফ অ্যান আওয়ার আমাকে বলছে যে একটা যে কোন মানে দল কে করতে, ও আমাকে সুযোগ দিতে চাইছে, তা তোমরা যদি করো তাহলে আমরা করবো। আমরা তো মানে অসম্ভব উৎসাহী হয়ে হ্যাঁ একদম করব, যে নাটকটা আমরা পাড়ায় করেছিলাম সেটাই আমরা রেডি করলাম, ব্যাস একদম ওটাই যাব। মানে প্রচন্ড মনোযোগ, ওটার মানে প্রাণ ঢালা মনোযোগ, যে আমরা প্রথম মানে আমাদের কেউ ডেকে নিয়ে গিয়ে এরকম বড় মঞ্চে সমস্ত দর্শকরা থাকবে, তারা মঞ্চ নাটক দেখতে আসছে, তারা আমাদের শ্রুতি নাটক শুনবে, এবং এরকম কারোদের থেকে যারা কিনা কেউ নামই জানে না, নামটাও সেই দিন মানে সেই নাটকটার থ্রুদি নামটাও হলো আর কি নামটা না, ঠিক আছে তোমার স্কুলের নাম তো একটা রয়েছে, তাহলে এটা দিয়েই আমরা শুরু করি বলে বরিশা জুড়ে দিয়ে বরিশা কথা করি বলে আমরা গেলাম ওখানটায়।
সেই নাটকটার পর মানে এটা আমি পিয়ালি দুজনেই ছিলাম, এটা পিয়ালিরও আশা করি মানে লোকজন, তারপরে ওদের নাটক হয়েছে, মঞ্চ নাটক হয়েছে, আমরা বাইরে গেছি মনে হচ্ছে আমরা স্টার। হ্যাঁ মানে আপ্লুত লোকজন, এরকম বলছে আমরা চোখের সামনে মনে হচ্ছে সিনেমা দেখছি, এরকম শ্রুতি নাটক হয়, একটা অপূর্ব নাটক, এটা কি দেখলাম, আপনারা কোথাকার, আপনাদের ফোন নাম্বার দিন। আমরা না কিরকম একটা অতিরিক্ত উত্তেজিত হয়ে গেছি আর কি, যে এরকম ঘটনা ঘটতে পারে প্রথমেই। আমরা তো এবার অনেক এগোতে হবে আর কি, মানে প্রথমেই এত হয়ে গেছে, সাংঘাতিক বুঝতাম যে এইরকম ঘটনা নিয়ে আমরা শুরু করছি আর কি, শুরুর নাটকটা এই একটা ঘটনা আমাদের আমাদের নাটক জীবন যেরকম, বনানী মুখোপাধ্যায়। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই এই প্রসঙ্গে, এই যে উৎপল দত্ত মঞ্চে যেটা হয়েছিল জীবন যেরকম আর কি, এটা কিন্তু মানে এই নাটকে আমার থাকার কথা ছিল না, প্রথম কথা। কারণ এটা সবার মনে আছে কিনা জানি না, মানে আমার মনে আছে এটা বরিশা কথাগুলি, এবং আমার নিজের খুব ভালো একটা স্মৃতি আর কি, এটা মানে আমি শেয়ার করতে চাই সকলের সাথে। এই যে জীবন যেরকম উৎপল দত্ত মঞ্চের আগে তো পাড়ায় হয়েছে, এবং সেখানে আমার যে চরিত্রটা আমি করেছিলাম সেটা অন্য একজন করেছিল। এবার উৎপল দত্ত মঞ্চে যখন হচ্ছে ব্যাপারটা, তো যে আমার রোলটি করেছিল সেই রোলটি ছিল একটি মানে বাড়িতে কাজ করে সেই কাজের মাসির রোল আর কি ছিল, মানে কাজের দিদির রোল ছিল আর কি। তো সেটা যখন পাড়ায় হয় তো তখন অন্য একজন সেটাতে অংশগ্রহণ করেছিল, সেই রোলটি করেছিল। এবার সে যখন উৎপল দত্ত মঞ্চে হবে তখন সে করতে পারছে না। এবার আমি তো জেনারেলি সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত, এবার সেখানে প্রথম বরিশা কথাগুলিতে আমার ওই রোলটা আসে আর কি, যে আমাকে ওই রোলটি করতে হবে। এবং সেটা করার পরে এই যে ঝুমাদি বললো যে আমরা যেন মনে হচ্ছে স্টার, সত্যি মানে আমি ছোটবেলায় মঞ্চ নাটক করেছি, শ্রুতি নাটক কখনো করিনি। বাবা মঞ্চ নাটক করতেন, সেই সূত্র ধরে বাবার হাত ধরে অনেক মঞ্চ নাটক করার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু শ্রুতি নাটক করার অভিজ্ঞতা একদমই ছিল না। কিন্তু বরিশা কথাকলিতে ওই প্রথম উৎপল দত্ত মঞ্চে আমার কাজের মাসির রোল দিয়ে শুরু, এবং সেটা সত্যি মনে হচ্ছিল যেন আজকে স্টার। মানে এত ভালো হয়েছিল সকলের অভিনয়। ঝুমাদি, আর একজন ঝুমাদি ছিল সেখানে, আরেক দিদিও ছিল, আজকে তারা এখানে উপস্থিত নেই। যাই হোক, কিন্তু মানে ওই যে স্মৃতিটা, এটা কিন্তু বরিশা কথাকলিতে আমার প্রথম সূত্রপাত আর কি, মানে আমার পা ফেলা শুরু হলো আর কি বরিশা কথাকলিতে ওই রোলটি দিয়ে। মানে এটা আমার কাছে খুব একটা সুন্দর স্মৃতি আর কি, খুব ভালো লাগা আর কি, স্মরণীয় মুহূর্তই বলতে গেলে আর কি। আর একটা ঘটনা অমৃতাকে শেয়ার করার কথা বলবো, সেটা অমৃতাই। যাই হোক, অপেক্ষা করছিলাম আমরা সবাই তো আমাদের সুখস্মৃতি বা দুঃখস্মৃতি যেটাই হোক ভাগ করে নেওয়ার জন্য, তাই অপেক্ষায় করছিলাম। আর তাই এই প্রসঙ্গে বলি, পিয়ালি যখন বললো, আমিও বরিশা কথাগুলিতে যখন ঢুকি, আমার একটা প্রথম নাটক ছিল ওই পদ্মা নদীর ওটা, তার সঙ্গে কিন্তু এই কি বলে ঝিয়ের রোল বা কাজের মাসির রোলটাও কিন্তু আমারও বরিশা কথাগুলি প্রথম হাতে করি, বরিশা কথাগুলিতে প্রথম আমার পারফরমেন্স শ্রুতি নাটকের জন্য। তার আগে অবশ্য আমি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলাম। তো যাই হোক, যে প্রসঙ্গে আসা স্মৃতি নিয়ে, মানে এটা এত একটা ভালো লাগার স্মৃতি আমাদের সকলের কাছে, এবং এই কাজটা বরিশা কথাগুলি বোধহয় একটা সেই মাইলস্টোন বলা যেতে পারে এখনো সকলের কাছে। আমরা নিজেরা বলি না, দর্শকেরা বলে। আমাদের একটি উপস্থাপনা রাধিকার চিঠি, যেটি আমরা প্রথম করেছিলাম যখন তপন থিয়েটারে, তখন দুর্গাপুর থেকে তপেশ দ্বারা যারা আছেন কর্মকর্তারা দুর্গাপুর নাটকে তারা এসেছিলেন, দেখেছিলেন, এবং পুরো 1 বছর আগে ওনারা বুক করে গেছিলেন যে পরের বার কিন্তু আমাদের ওখানে গিয়ে তোমাদেরকে এই নাটকটাই করতে হবে। তার আগের বছর আমরা অন্য নাটক নিয়ে গিয়েছিলাম, সেই রাধিকার চিঠি। সব থেকে বড় কথা, যখন আমরা রাধিকার চিঠি তার পরের বছর করতে যাই, আমার পড়ার অবস্থা ভীষণই খারাপ ছিল, কিন্তু তা সত্ত্বেও অনুষ্ঠানের শেষে, মানে নাটকের শেষে তারা বলেছে তারা বেরিয়ে গেছে হল থেকে, মানে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে, হলের একটা কোণে গিয়ে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে। মানে এটা যে
আশা করি সকলেই পর্দার ওপারে যারা রয়েছেন বা এখন যারা আমরা সকলে রয়েছি, আমরা তো এই কাজটাকে বড় ভালোবাসি। হাততালির থেকেও বোধহয় বড় পাওয়া এই দুপোটা চোখের জল যখন একাত্ম হয়ে যায় সকলে, মানে এটা আমাদের কাছে অসম্ভব ভালো লাগা, অসম্ভব ভালো পাওয়া। এখনো আমরা এই কাজটা যখনও করি মন দিয়েই করার চেষ্টা করি। জানি না কতটা মানুষের ভালো লাগে, নিশ্চয়ই ভালো লাগে বলে আজও তারা এটার একটা খুব ভালো স্মৃতি আমাদের কাছে, রাধিকার চিঠি। আর এইভাবে ভালো লাগলো শুনে। তো কথায় কথায় আমরা তো অনেকটা এগিয়ে এসেছি সময়, তো এবার কিছু শুনে নি। নিশ্চয়ই শুনবো, আমরা রাধিকার চিঠিতেই যাবো। রাধিকার চিঠিতে যাওয়ার আগে আমরা রাধিকার চিঠির সম্বন্ধে একটা ছোট্ট কথা বলি। এই নাটকটি আমাদের খুব প্রিয় একজন নাট্যকার শ্রীমতী সাধনা বড়ুয়া, উনার ওর নাট্যরূপ দেওয়া বলা যেতে পারে। কৃষ্ণা বসুর কবিতা থেকে এবং মিতুল দত্তর একটি লেখা থেকে উনি এটাকে অ্যাসিমিলেট করেছেন বলা যেতে পারে, এবং আমাদের কাছে খুব সুন্দর একটা প্রোডাকশন বা গ্রহণযোগ্য একটা প্রোডাকশন। সেই প্রোডাকশনটা হয়তো শ্রুতি নাটকের ক্ষেত্রে প্রথম, যেটা কিনা আমরা ভিডিও ফরম্যাটে যাচ্ছি। এটা একটু হয়তো চেষ্টা করছি আমরা যাতে দর্শকদের কাছে অন্য রকম ভাবে পৌঁছানো এই রাধিকা চিঠি নাটকটা নিয়ে। তা সেটা ভিডিও ফরম্যাটে আমি বেশি কিছু বলতে চাইছি না যে কিরকম হতে যাচ্ছে ঘটনাটা, বাট আমার মনে হয় সেটা হয়তো একটু অন্যরকম হবে। এখনো পর্যন্ত শ্রুতি নাটকের যে ভিডিওগ্রাফিতে যে কাজগুলো হয়েছে বা গ্রাফিক্সের যে কাজগুলো হয়েছে সেই নিরিখে বলছি। হ্যাঁ, ঠিকই বলেছেন, আমরা আমাদের পারফরমেন্সে চলে যাব। আমরা শুরু করব একদম রাধিকা চিঠি দিয়ে। রাধিকা চিঠিতে একটু ধরিয়ে দেওয়ার জন্য বলি, যেহেতু আমরা পুরোটা করতে পারবো না। খুব ইন্টারেস্টিংলি এটা রাধা এবং তার সত্তার মধ্যে কথোপকথন। সত্তা সবসময় রাধাকে চেষ্টা করছে বোঝানোর যে কৃষ্ণ যা যা ঘটনা রাধার সঙ্গে করেছেন সেগুলো সবকটাই হয়তো ঠিক নয়, এবং রাধা সেটাকে ডিফেন্ড করছে সেইটাকে। এবং এই নাটকে অভিনয় করে ঝুমা এবং অমৃতা, কিন্তু যেহেতু আজকে আমরা মানে দুজনেই আলাদা আলাদা জায়গায় রয়েছে, একটু ল্যাটেন্সির প্রবলেম থাকে দু জায়গা থেকে অভিনয় করলে, তাই জন্য আমরা আজকে ঝুমাই রাধা এবং তার সত্তার এই দ্বৈত চরিত্রে ও অভিনয় করবে, এবং পিয়ালি রয়েছে গানে। আমরা শুনে নেবো রাধিকার চিঠি। माधव बहुत मिनती करे तो माधव बहुत मिनती करे तो दे तुलसी तिलक देह समर्पितो दया जनु ना छोड़बी मोए माधव बहुत मिनती करे तो माधव बहुत मिनती करे तो गणायित दोष गुणायित न पावगे गणायित दोष गुणायित न पावगे जब तुह करबे बिचारा तुह जगन्नाथ जगते कहवसी जग तुह जगन्नाथ जगते कहवसी जग बाहिर नह मुई ठा
बहुत मिनती करे तो माधव, बहुत मिनती करे तो কাল সমুদ্রের তীরে বসে চিঠি লিখছি তোমায়। কতদিন পর আজ বসন্তের হাওয়া এলো, জেগে উঠলাম আমি। কত হাজার বছরের ঘুমের অতল থেকে উঠে এলাম আমাদের মধু বৃন্দাবনের মনসরণীতে। কি আশ্চর্য! আজ ওইখানে চুলোয় মিশে আছে আবির আর আশ্লেষ। হাওয়ায় ভেসে যাচ্ছে সুর ও সংরাগ। আমার গলার ধারে বেনিতে তোমার মাথার চূড়োয় সেজে উঠবে বলে কুঞ্জ আলো করে সেজে উঠেছে অশোক, কিংশুক, নবমল্লিকা। মনে পড়ে যাচ্ছে আমার রক্তে কুমকুমে মাখা সেই ভয়ঙ্কর সুন্দর দোলযাপন। কৃষ্ণ বলবার পর সবাই ভুলেছে তোকে, কেউ আর মনেও রাখেনি। গোঠে মাঠে বাটে ধবলি চড়াই রায়, তোমার প্রেমের কি বা জানি। সত্যি রায়, তুই কিছুই জানতি না? শুধু শিকারের লোভে জয়ের নেশায় এসেছিল কৃষ্ণ তোর কাছে। কত তার রাজ্যপাট, মথুরা বিলাস, কত তার বৃন্দা সখী, সত্যভামা, রুক্মিণী সুন্দরী। কৃষ্ণের জীবন জুড়ে জেগে ওঠে ঐশ্বর্যের অদ্ভুত নাটক। কত দিন, কত বছর, কত যুগান্তের মরণ ঘুমে ধরেছিল আমার। ঘুমন্ত আমাকে কুঞ্জে একা ফেলে তুমি চলে গেলে। তারপর তো শুধুই তোমার জয়ের গল্প। সেই গল্পে আমার ঠাঁই হয়নি। শুধু গল্পে কেন, ঠাঁই হয়নি তোর রাজসভায়, অন্তঃপুরে, এমনকি অন্তরপুরেও। সেখানে কি কখনো বেল ফুলের একরত্তি নরম কাঁটার মতো বিঁধেছিলি তুই? কৃষ্ণের অজান্তে শিশির বিন্দু হয়ে ঝরে পড়েছিলি কোথাও? তোর শরীর থেকে উঠে গিয়ে কৃষ্ণ ঈশ্বর হয়ে গেল। কুরুক্ষেত্রের যুদ্ধের পর একদিন ফিরে এসেছিলে ঈশ্বরের মতো। তোমায় ঘিরে তোমার ঈশ্বরীরা, আর আমি সেই ঈশ্বরের খোলসের মধ্যে আমার কানকে দেখতে পেয়ে কি আনন্দে আত্মহারা হয়ে তোমার কোলে ঘুমিয়ে পড়লাম আবার। আগে একটু এই পর্যন্তই এই নাটকটা অভিনীত হলো। দেবস্মিতা, শোনা যাচ্ছে? হ্যাঁ, অসাধারণ, খুব ভালো লাগলো। ধন্যবাদ। পিয়ালিদির গানও ভীষণ মন ছুঁয়ে গেল। আপনারা দেখছেন সরস্বতীর বঙ্গবন্ধন পর্ব 20। একটা মানে সুন্দর একটা মেলবন্ধন থাকে তো এই নাটকটায়। মানে রাধার এই পার্টটা করে অমৃতা এবং আমি সত্তার জায়গাটা করি। তা এটা মানে হয়তো বা অনেকটাই ওরা দুজনে মিলে করলে যে সঙ্গে সঙ্গে যায়, সেটা আরো বেশি সুন্দর হয় অবশ্যই ভাবে। এটা চেষ্টা করা হলো, তাই নাটকটার, তাই এর থেকে বেশি আর করা অসুবিধা। মোহিত হয়ে গেছিলাম শুনতে শুনতে। থ্যাংক ইউ। কথা বলতে আমি ভুলে গেছি, এত ভালো লাগছিল।
আপনারা দেখছেন সংস্কৃতি বঙ্গদর্শন পর্ব 20, আজ 6 এপ্রিল 2024 শনিবার। এখন সময় ঠিক 9:40। আমাদের সঙ্গে রয়েছে বরিশা কথাকলি। আমরা ঠিক মানে এই যে শুনলাম এমন সুন্দর একটি প্রযোজনা, শোনার ঠিক আগে আমরা জানছিলাম বরিশা কথাকলি স্মরণীয় ঘটনার কথা। তো এই যে 8 বছর বরিশা কথাকলি পেরিয়ে এলো, এই 8 বছরের মধ্যে যদি একটি বছরকে বেছে নেওয়ার কথা বলা হয়, মানে একটি বছর যেটি খুব গুরুত্বপূর্ণ বলে বরিশা কথাকলির কাছে মনে হয়েছে, সেটি কোন বছর হতে পারে স্নেহলতা? খুব কঠিন প্রশ্ন দেবস্মিতা, খুব কঠিন প্রশ্ন আমাদের কাছে, বা আমার কাছে তো বটেই। কারণ একটা জিনিস, সেটা হচ্ছে আমি একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হচ্ছে কাজটা করে যাওয়া। হ্যাঁ, মানে আমি 2024-এ এই কাজ করব, এরকম দুর্দান্ত কাজ করব, আমি এরকম ভাবে ভাবি না জিনিসটাকে। আমি একটা জিনিস ভাবি যে আমরা যে প্রোডাকশনটা গত বছর করেছি, এই প্রোডাকশনটা যদি আমি 2023-এ যদি শুরু করে থাকি, 2024-এ যখন আমি সেই প্রোডাকশনটা আবার করতে যাব, তখন তার মধ্যে কোনো নতুনত্ব কি আমি সংযোজন করতে পারছি, বা আমরা সংযোজন করতে পারছি, এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ একটা পারফরমেন্স তো আমরা একটু অর্গানিক ব্যাপার, মানে আমরা যে লাইভ পারফর্ম করছি, এটা সাংঘাতিক ব্যাপারটা অর্গানিক ব্যাপার। কেন অর্গানিক ব্যাপার? কারণ আমরা আজকে যদি একটা নাটক করি, সেই নাটকটা যদি 1 ঘন্টা পর আবার আমরা অভিনয় করি, এই দুটোর মধ্যে তফাৎ থাকতে বাধ্য। কারণ এই আর্টটা ডায়নামিক, কারণ রেকর্ডেড হয়ে যায়, রেকর্ড করে রিপ্লে করা হচ্ছে না। এটা আমরা যখনই মঞ্চে করছি বা যেখানেই করছি, সেটা নতুন করে করছি। তাই জন্যে এই যে তুমি যে বললে যে আমি যদি বছর বেছে নিই, তাহলে বলবো আমি বোধহয় প্রথম বছরটাকেই বেছে নেব। কারণ তখন আমরা সবে হাঁটতে শুরু করেছিলাম, আমরা জানতাম না যে এই হাঁটাটা আমরা কত দূর হাঁটতে পারবো। আজকের দিনেও জানি না যে কতদিন হাঁটতে পারবো এই হাঁটাটা, কিন্তু সেদিনকে জানতাম না যে আজ প্রত্যেকটা দিন, প্রত্যেকটা জায়গা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা গন্ডগোল হয়েছে, সেটা হচ্ছে আমার ডেটা প্যাকে বলছে একটুখানি গন্ডগোল হচ্ছে। আমরা তাহলে অন্য একটা ফোনে চলে যাচ্ছি, ঠিক আছে? কারণ আমি তো মানে মোবাইল ডেটাতে কাজ করছি, এটাতে আমরা তো এখানে ওয়াইফাই নেই, ঠিক আছে? আমরা অমৃতার মোবাইল থেকে কানেক্ট করছি, তাই জন্য আমরা একটু সময় চেয়ে নেব। আচ্ছা, আমরা কি সেই সময়টুকুটার জন্য পিয়ালিদি বা ঝুমার কাছ থেকে কিছু শুনে নেবো, মানে কতটুকু আমি সময় আর কি পাবো না, মানে পাচ্ছি না। হ্যাঁ, একটু কিছু শুনে নিতাম। মিউট আছে, ঝুমাদি মিউট আছে। হ্যাঁ, আমরা পিয়ালি তো শেষে একটা গান করবে বলে ঠিক হয়েই আছে। আমি মানে সেটাই, ওটাও হবে জানলে। আমি তো এমনি অন্য কোনো স্ক্রিপ্টে না, ওরা আরো সত্যি নাটকের ছোট ছোট অংশ যেহেতু হবে, সেই করেই বলা। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, সেইভাবে বসা। যাই হোক, আমরা সেই জায়গা থেকেও দাঁড়িয়ে যদি এইরকম একটুখানি সেটিং করতে একটুখানি টাইম লাগছে, নাকি হয়ে গেছে, অমৃতার বোধহয় ঢুকে গেছে অলরেডি, শুধু ওর ল্যান্ডস্কেপ মোডটা করা নেই, ল্যান্ডস্কেপ মোডটা করে নিতে হবে, ওরটা লম্বা করে করা রয়েছে বোধহয়, ঘুরিয়ে নিতে হবে একটু। করে নাও, রোটেট অপশনে গিয়ে করে নাও। হ্যাঁ, এইটা হ্যাঁ, ব্যাস। মিউট আছে। জ্বালা, লাইভে অন্তত এটা হয় না বাবা, স্টেজে বসলে যন্ত্রণা মানে নিতেই আমাদের। ঠিক আছে, ঠিক করা আছে। বলছিলেন যে এগিয়ে যাওয়া বা সেই প্রথম বছরে ফিরে পাওয়া, যেখানে
জানতেন না কতটা দূর এগোবো, মানে ঠিক সেই জায়গা থেকে আবারও একটা কথা জানতে ইচ্ছে হচ্ছে, তাহলে বরিশাল কথাকলি যে 8 বছর পেরিয়ে এসছে এবং আরো এগিয়ে যাবে, সেই এগিয়ে যাওয়ার উদ্দেশ্যটা কি, মানে বরিশাল কথাকলি লক্ষ্যটা সেই দিক থেকে কি হতে পারে বা কি? দেখো, একটা কথা বলি, সেটা হচ্ছে যে বরিশা কথাগুলি নাটকে থাকতে চায়, মানে শ্রুতি নাটকে থাকতে চায় আমাদের, বা কণ্ঠ নাটকে থাকতে চায়, বা এই ফর্ম অফ আর্টটাকে কন্টিনিউ করতে চায়। আর সেইটাই আমাদের উদ্দেশ্য, যে আমরা যাতে আজকের দিনে দাঁড়িয়ে আজকে যে কাজটা করছি, নিশ্চয়ই ভুলভ্রান্তি হচ্ছে সেই কাজের মধ্যে, সেইটাকে ঠিক করে নিয়ে তার পরবর্তীতে যে পদক্ষেপটা নেব সেইটা যেন এই কাজের থেকে একটু বেটার হয়, মানে সামান্য হলেও 2% হলেও বেটার হয়। কারণ আমি যদি এরকম ভাবে বা আমরা যদি এরকম ভাবে 2% করে করে অ্যাড করতে থাকি, তাহলে কিউমুলেটিভ এফেক্টটা কিন্তু অনেকটা। এই কিউমুলেটিভ এফেক্টটা আমাদের দরকার। আমি একটা জিনিস বলি, বা আমরা সেটা সবাই বিশ্বাস করি, আমাদের সংখ্যাটা বড় কথা না, আমাদের কাজের মানটা সেটা ঠিক থাকছে কিনা সেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আমরা যদি বছরে 4টে প্রোডাকশন করি, 4টে প্রোডাকশন যখন আমরা করতে বসবো, আমি একটা ছোট্ট কথা বলি দেবস্মিতা, আমি বলতে পারি কি, একটা খুব ইম্পর্টেন্ট আমাকে যে গুরুত্বপূর্ণ কাজের সেটা হচ্ছে কি বলতো, আমি দর্শকের পার্সপেক্টিভটা আগে ভাবি, ওনাদের প্রেক্ষাপটটা আগে ভাবি। ধরো আমাদের নাটক, একজন দর্শক, আমি বলছি সারা হলে একজন দর্শকই রয়েছে, সেই দর্শক তার জীবনের 15 মিনিট বা 20 মিনিট আমাদের শোনার জন্য তিনি ব্যয় করছেন, ঠিক তো? এবং তিনি তার বাড়ি থেকে বেরিয়ে বাসে বা মেট্রোতে বা অটোতে বা উবেরে, যাই হোক কোনো একটা মাধ্যমে এসছেন, তাতে তার 1 ঘন্টা সময় লেগেছে, ফিরে যেতে তার 1 ঘন্টা সময় লাগে, এবং যাতায়াতে তার খরচা হচ্ছে। তার মানে তিনি তার সময় ব্যয় করছেন, তিনি তার অর্থ ব্যয় করছেন আমাদের জন্য, আমাদের শোনবার জন্য। সেই জায়গাটা যেন আমরা রাখতে পারি, এটাই হচ্ছে উদ্দেশ্য। একজনও দর্শক যেন না বলতে পারেন যে এটা কি দেখলাম, জঘন্য। আমরা আমাদের প্রচেষ্টাতে সৎ থাকবো। খারাপ প্রোডাকশন হতে পারে, তার ভালো না লাগতে পারে, হতে পারে, সেটাও হতে পারে। আমি বলছি না যে আমাদের সব প্রোডাকশন তাদের ভালো লাগবে, লাগে না, কোনো মানুষেরই লাগে না হয়তো, কিন্তু আমাদের দিক থেকে যেন প্রচেষ্টাতে আমরা যেন কোনো খামতি না রাখি, সততা যেন থাকে। হ্যাঁ কৃষ্ণেন্দু, আপনাদের এই প্রচেষ্টা খুব ভালো লাগছে শুনে। তো আচ্ছা, 8 বছর ধরে তো চলছেন, তো আপনাদের দলের কোনো বন্ধু বা শত্রু এরকম কিছু পেয়েছেন পথে? শত্রুর কথা বলবো না, শত্রু কেউ নন, কেউ, আমি কাউকে শত্রু বলে মনে করি না, তবে বন্ধু তো প্রচুর পেয়েছি। শুনুন, আমি যখন মানে বরিশা কথাকলি করেছিলাম, তখন শ্রুতি নাটকের একটি মানুষকেও আমি চিনতাম না, তারাও আমাকে চিনতেন না, একদম সত্যি কথা বলছি। কারণ আমার সত্যি কথা বলতে গেলে, যদি অভিনয়তে এখন আমি গুরুর হাত ধরে এগোচ্ছি, কিন্তু সেই অর্থে কোনো গুরু তখন ছিল না, বা এখনো নেই সেই অর্থে। আমি শিখতে শিখতে, সবার কাছ থেকে শিখতে শিখতে এগোতে চাই। প্রত্যেক পারফরম্যান্স আমি যাদের কাছ থেকে শুনছি, তাদের কাছ থেকে শিখতে শিখতে এগোতে চাই। তখন কাউকে চিনতাম না। এই যে ধনঞ্জয় দা, কথার বাড়ি, ধনঞ্জয় দাকেও আমি চিনতাম না, ধনঞ্জয় দা আমাকে চিনতেন না, এরকম আমি কাউকে চিনতাম না। কিন্তু কোনো না কোনো ভাবে তাদের সবার সঙ্গেই কোনো না কোনো পরিসরে আলাপ পরিচয় হয়েছে, তারাই বন্ধু হয়েছে। আজকে যদি মানে আমি বা বরিশা কথাকলি, ধনঞ্জয় দা বা কথার বাড়ির বন্ধু না হতাম, তাহলে হয়তো আমরা আজকে বসে এই আলাপচারিতা করতাম না। ঠিক সেরকম ভাবে আমি প্রচুর বন্ধু পেয়েছি, প্রচুর মানুষের কাছ থেকে শিখেছি, প্রচুর নাটককার তারা উৎসাহ দিয়েছেন কাজে, এবং তারা আমাকে বলেছেন, ভুল ধরিয়ে দিয়েছেন যে কৃষ্ণেন্দু এই জায়গাটা বোধহয় এরকম না হয় এরকম হতে পারে। তাদের কথা শুনে সেই জায়গাটাকে কারেক্ট করার চেষ্টা করেছি, কারেক্ট করে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তাই শত্রু কেউ নেই, সত্যি কথা বলছি। বরিশা কথাকলি বা আমি কারুকে শত্রু মনে করি না, এবং আমি চাই গঠনমূলক সমালোচনা আমাদের কাজে।
এই যে কৃষ্ণেন্দুদা আপনি বললেন এই মাত্র যে ভুল ধরিয়ে দেওয়া বা যে সমালোচনা এটা দরকার চাওয়া, তো এই জায়গা থেকে কখনো কি এরকম হয়েছে মানে নিজেদের মধ্যে অর্থাৎ বরিশা কথাকলির মধ্যে হয়তো দ্বিমত হয়েছে, কখনো হয়তো মনে হয়েছে যে না এটার সঙ্গে আমার মতের মিল হচ্ছে না, তখন তার নিজের চিন্তা ভাবনাকে কেন্দ্র করে সেই জায়গা থেকে তার নিজের চিন্তাকে ঘিরে আবার নতুন কিছু একটা বৃত্ত তৈরি করা, নিজেকে কেন্দ্র করে বৃত্ত তৈরি করা, এরকম কি কখনো উঠে এসেছে প্রতিষ্ঠানে? না 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 না, বরিশা কথাকলি আমি সর্বসমক্ষে বলি, সব সময় বলি, আই এম ভেরি মাচ প্রাউড অফ আওয়ার মেম্বার্স। এখানে দলের মধ্যে দল নেই, কারণ আমরা আমাদের ভুলটা মানে আমি যদি পরিচালক বা নির্দেশক এরা যদি আমাকে বলে বা আমি যদি কান্ডালি হই, আমার সমালোচনা কিন্তু এরা আমার মুখের উপরই করে, সবাই এখানে বসে আছে জিজ্ঞেস করে নিতে পারে, ঠিক আছে? তা সেই জায়গাটা কিন্তু এটা ওপেন ফোরাম, এবং কারুর সঙ্গে কারুর যদি মত পার্থক্য কি হয় না, ডেফিনেটলি হয়, মতবিরোধী হয় না, ডেফিনেটলি হয়, কিন্তু সেটা কখনোই সে তার মধ্যে আটকে রাখে না, সে দলে এসে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তার মতামত জানায়, এবং সেই মতামতের পরিপ্রেক্ষিতে যদি আমার কোনো মতামত থাকে সেটাও আমি জানাই, বা অন্যদেরও কোনো মতামত থাকলে আমরা সেটা জানাই। মানে একটা কথা আছে না, পিঠ পিছে, হিন্দিতে একটা কথা আছে পিঠ পিছে, এই পিঠ পিছে ব্যাপারটা বরিশা কথাগুলিতে হয় না, and for that I am very much proud of it, মানে each and every individual। বাহ বাহ, মানে খুব ভালো লাগলো এটা শুনে, খুব ভালো। হ্যাঁ। আর এবার একটু অন্যদিকে যাই, মানে সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু পারফরমেন্স করছি বা কোনো কিছু প্রযোজনা দর্শকদের সামনে রাখছি, তখন আমাদের যেমন প্রযোজনাটা সঠিক হওয়া উচিত বা প্রযোজনাটি দর্শকদের কাছে মনোগ্রাহী হওয়া উচিত, তার সঙ্গে সঙ্গে কিছুটা দেখার দিকটাও থেকে যায়। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পোশাক পরিচ্ছদের কথা বলছি। আমরা সাধারণত শুনে এসেছি যে পোশাক এরকম ভাবে হয়, যেটা নাটক করছে নাটকের মতো করে আমরা পোশাক পরছি। কথার বাড়ি যেমন বিশেষত কালো রংকে বেশি এগিয়ে নিয়ে যেতে চায় বা কালো রংটা বেশি ব্যবহার করে থাকে, তার সঙ্গে সঙ্গে এবার প্রয়োজন মতো যেমন আমাদের এই কথার বাড়ির গলার হার, কানের দুল বা উত্তরীয় ব্যবহার করা, বা আমরা ইন্ডিয়া ইটারনাল যখন করেছি সেখানেতে ভারতের পতাকার যে 3 রং, সেই 3 রংকে ব্যবহার করা, এগুলো আমরা কি প্রযোজনা অনুযায়ী করে থাকি। তো বরিশা কথাকলি প্রযোজনা অনুযায়ী কি পোশাক তারা পরে, নাকি তাদের নিজেদের মতো করে নিজস্ব কিছু পোশাক রয়েছে যেটা অন্যদের থেকে কিছুটা আলাদা হতে পারে? এটা আমি দেবযানীকে একটু বলবো বলার জন্য এই বিষয়ে। বেশ, শুনি দেবযানী। হ্যাঁ, আমাদের 2 ধরনের পোশাক আছে, আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা সেগুলো ব্যবহার করি। একটি শাড়ি আছে যেটা সবুজ রঙের, আমরা একই জায়গা থেকে সেটা আমরা কিনেছি মহিলারা, এবং ছেলেদের শ্রেণীর সবুজ পাঞ্জাবি তারা সেরকম পরে। আর আরেকটি আছে পাঞ্জাবি আকারে কুর্তি, যেটা বলি কুর্তি পাঞ্জাবি যেরকম হয় সেটা সবার ক্ষেত্রে, এবং এখানে বরিশা কথাকলি লোগো লেখা লাগানো হয় বা সেটা সেলাই করা। এই আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা এই দুটো পোশাকই পরে থাকি। আবার এছাড়াও আমরা কোনো কোনো জায়গায় আমরাই ওকে করি যে না না সব জায়গায় একই করবো কেন, আমাদের একটু নাটক অনুযায়ী কোনো পোশাক আমাদের দাও, যেরকম চরিত্র আমরা আমাদের তুমি নাটকের ক্ষেত্রে নির্বাচন করেছো সেই অনুযায়ী আমরা পড়ি। যেমন নেগেটিভ কোনো চরিত্র হলে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শেড দিচ্ছি, বা কোনো হাসি হলে একটু কালারফুল পোশাক আমরা পরি, এরকম মানে আমাদের নইলে নির্ধারিত 2টি পোশাক রয়েছে, বাদ বাকি অন্য পোশাকও আমরা পরি। এখানে একটা কথা বলবো যেটা আমার মনে হয় হচ্ছে, যখন মঞ্চতে করি, মঞ্চ মানে সবই মঞ্চ, কিন্তু যেটা প্রসেনিয়াম যেটাকে বলা হয় সেখানে, এবং যেখানে আমরা আলো ব্যবহার পাই, যেখানে আলো থাকে আর কি, হ্যাঁ মানে কাজ করার মতো আলো থাকে, আর সেখানে কিন্তু সেই আলোর প্রেক্ষিতে আমরা আমাদের কালারটা নির্বাচন করি, যাতে সেই আলোগুলো যখন ইউজ করা হবে সেটা যেন পোটেন্টলি ইউজড হয়,
সেইটাও করি। আর আমাদের যে ব্যাচ আছে, হাতে বানানো ব্যাচ, সেটাও আমরা ব্যবহার করি বিভিন্ন ক্ষেত্রে। এরকম ভাবে কাজ করি আমরা। সময় বলছে এখন 9:55। তো আমরা কি আবার কিছু একটু শুনে নিতে পারি বরিশা কথাকলির সকলের কাছ থেকে জানা রয়েছে? ধনঞ্জয়দার একটা করি আর কি। আর এটা একটা মজা আছে এটার মধ্যে। আমি হয়তো তোমরা শুনে থাকবে রক ও ছাতের গল্প ধনঞ্জয়দার। হ্যাঁ, ভীষণ ভালো নাটক, এবং আমরা এই নাটকটা অন্যরকম ভাবে করি। সেটা আমরা এন্টায়ার এই নাটকটা লাইভ সেটআপে করি, মানে মিউজিকটা এন্টায়ারলি লাইভ মিউজিক হয়, ঠিক আছে? সেখানে ভোকালস থাকে লাইভ, সেখানে গিটার থাকে লাইভ, সেখানে মাউথ অর্গান থাকে বা হারমোনিকা থাকে লাইভ। আমরা এটা পুরো লাইভ সেটআপ নিয়ে, মানে যখনই সুযোগ থাকে লাইভ সেটআপ নিয়ে কাজ করার, সেইভাবেই করি নাটকটা। এবং এটার একটা প্রেক্ষিত তৈরি করি, সেটা হচ্ছে একটা ওয়েস্টার্ন কনসেপ্ট। হারমোনাইজেশনের মধ্যে দিয়ে, মানে ভয়েস হারমোনাইজেশনের মধ্যে দিয়ে যারা গান করে, আমাদের শঙ্করদা রয়েছে, শঙ্করদা অসাধারণ গান করে, শঙ্করদা রয়েছে, শুভ্রদা এখানে কাজ করে না, শুভ্রদা বিভিন্ন অন্যান্য নাটকে কাজ করে। আমাদের আরেকজন ছোট্ট রয়েছে রচয়িতা, মানে সে কলেজে পড়ছে, আদরপুর ইউনিভার্সিটিতে, খুব উৎসাহ নিয়ে কাজ করে, ও কাজ করে। রক ও ছাদের গল্পটা আমি আর দেবযানী করছি আর কি এখন। খুব আরো দুজন রয়েছে, তাদের নামটাও করে নে। কেয়াদি এবং নতুন হয়েছে একজন, হ্যাঁ তারাও রয়েছে। আপাতত 9 জন আমরা। খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গান, এবং আমাদের বিভিন্ন নাটকে ওনার কণ্ঠর জায়গা রয়েছে, করেন সেই জায়গাগুলো। বিভিন্ন মানুষকে পাই। তুমি বন্ধুর কথা বলছিলে না, আমি নাটকে যাওয়ার আগে বলি তাহলে, সেটা হচ্ছে সৌম্যদীপ মুখার্জি। সৌম্যদীপ মুখার্জি একটা খুব ট্যালেন্টেড ইয়াং একজন মিউজিশিয়ান। হ্যাঁ, সেই ছেলেটি আমাদের যখনই তাকে ডাকি তখনই পাই। আমাদের এই রক ও ছাতের গপ্পতে আমাদের ঝুমার যে পুত্র ইন্দ্রনীল, ও গিটার বাজায়। সো মুনমুন রয়েছে। আমাদের যখন কোনো প্রোডাকশনে আমরা কোরিওগ্রাফির কথা চিন্তা করি, তখন মুনমুন মুখার্জি খুব ভালো কোরিওগ্রাফার একজন, ও আমাদের সঙ্গে যোগদান করে। আমি এই যে বন্ধুর কথা বলছো না, এই যে হাতটা বাড়ালেই বন্ধুকে পাই, এই যে হাতটা বাড়ালাম, উল্টো দিকে ঠিক একটা হাত চলে আসবে। এটাই দরকার। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি রক ও ছাতের গল্প। সুন্দর একটা নাটক, বেশ শুনি আমরা। হ্যাঁ, নিশ্চয়ই। বিকেল বেলাটা তখন আমাদের ছাদেই কাটতো। স্কুল থেকে ফিরে ট্রানজিস্টার নিয়ে ইতস্তত ছাদে ঘুরে বেড়ানো। মাঝে মাঝে আমাদের ছাদে বন্ধুরাও আসতো, আমি, মিলি, পরমা, চুমকি। আর আমাদের পরিচয় ছিল রকের ছেলে বলে, এক কথায় রকবাজ। আমাদের দোতলা বাড়ি ছিল না, একতলা, যৌথ পরিবার। ছাদটা ছিল কাকাদের। একতলার একটা ঘরে আমাদের সংসার, মা, বাবা, আমি আর বোন। আমরা পরিচিত ছিলাম ছাদের মেয়ে বলে। আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে কৌশিকদের একতলার ঘর। ওর বাবা ইলেকট্রিক মিস্ত্রি, তাই আমাদের পাড়ায় কৌশিকের বাবার জন্য কোনোদিন আলো নেভেনি। পারিবারিক ভাগ বাটোয়ারার সময় কাকারা পেয়েছিল ছাদ, আর আমার বাবার ভাগ্যে জুটেছিল রক। কাকারা সরকারি কর্মচারী, সেই তুলনায় আমার বাবা ইলেকট্রিক মিস্ত্রি বলে গলার জোর তেমন জোরালো করতে পারেন। আমাদের বাড়ির 3 তলার ছাদে উঠে বিকেল বেলা কৌশিকদের বাড়িটা ওপর থেকে পুরোটা দেখতে পেতাম। অ্যাসবেস্টাসে, তার উপরে একটা অ্যান্টেনা, আর চালের ওপর ইলেকট্রিকের গোছা করা বাতিল তার। আমার বাবা ইচ্ছে করলেই 10x20 অমন চওড়া লাল রকখানা ঘিরে নিয়ে ঘর বানিয়ে নিতেই পারতেন, কিন্তু উনি সেটা দিয়েছিলেন সর্বসাধারণের হাতে। আমরা সকালবেলার দিকটায় রকে আড্ডা দিয়ে স্কুলে যেতাম। ওই রকেই দুপুরে ফেরিওয়ালারা এসে ঝাঁকা নামিয়ে গামছা বিছিয়ে বিশ্রাম নিত। বিকেল বেলায় প্রৌঢ়দের আড্ডা, আর খেলার মাঠ থেকে ফিরে এসে আমাদের তুমুল তর্ক বিতর্ক হতো ওই রকের উপরেই। ওরা মাঠ থেকে ফিরে এলে আমরা ছাদের রেলিং এ হেলান দিয়ে অনর্থক চিৎকার চেঁচামেচি শুরু করে দিতাম, তোদের নজর কাড়বো বলে। ওরা তখন টুর্নামেন্টের টকবকে ঘোরা। পড়াশোনায় কেউই ভালো ছিল না, আর আমরা রোজগার ক্লাসের প্রথম সারির মেধাবী মেয়েদের দল। ওরা ছাদের মাথায় দাঁড়াতেই আমরা ঝগড়া থামিয়ে অপলক ওদের দিকে চেয়ে থাকতাম। ওরা যেন দূরের কোনো নক্ষত্র,
ধরা ছোঁয়ার বাইরে থেকে যাওয়া অলীক এক স্বপ্ন, চেয়ে থাকাটাই আমাদের তৃপ্তি। এর বেশি কিছু লাভ করার যোগ্যতা আমাদের ছিল না, আমার তো নয়। কারণ আমি পড়াশোনায় খারাপ, কিন্তু ছবি আঁকতে ভালো লাগতো বলে এই নিয়েই সময় কেটে যেত। উল্টো দিকে দোতলা বাড়ির মেয়েটির নাম পৌলমী। আমি ক্লাস 10, ও তখন 8। ওর বাবা ডাক্তার, বড় বাড়ি গাড়ি, সামনে ওদের ফুলের বাগান, আর আমার বাবা ইলেকট্রিকের মিস্ত্রি। আমাদের অ্যাসবেস্টাসের একতলা, তেমন কোনো মর্যাদা নেই আমাদের। এক পাড়া মুখোমুখি বাড়ি হওয়া সত্ত্বেও কৌশিকের সঙ্গে মেলামেশার বাড়ির বারণ ছিল। অথচ কি আশ্চর্য কাণ্ড, আমার জীবন বিজ্ঞানের প্র্যাকটিক্যাল খাতার আঁকা করিয়ে নেবার জন্য আমার মা ডেকে পাঠাতেন কৌশিকের মাকে। ইচ্ছে করতো আমার বাড়িতে এসে কৌশিক আঁকবে, আর আমি ওর পাশে বসে দেখবো কেমন করে ও আঁকে। রকেট ছেলেদের সঙ্গে হাতের মেয়েদের একটা বিকেলের বোঝাপড়া হয়ে গেল একসময়। পরমার সঙ্গে দীপকের, মিলির সঙ্গে গৌতমের, চুমকির সঙ্গে সুমনের। শুধু মুখোমুখির বাড়ির কৌশিক ও পৌলমীর মধ্যে কিছুই হলো না। এইটুকুই থাক। বেশ খুব ভালো লাগছিল শুনতে, মানে এতই সুন্দর একটি নাটক বা নাটকের যেটাকে নিয়ে নাটকটা এগোনো এতটাই ভালো মনে হয় যে শুনে যাই। এবং আপনাদের কাছ থেকে বেশ সুন্দর লাগছিল শুনতে, কিন্তু সবটা শুনতে সময়কে ইচ্ছা তো আমরা করছিল। ধরে রাখতে পারি না, সেই। হ্যাঁ, আর এরপর কৃষ্ণেন্দুদা যেটা জানতে ইচ্ছে হচ্ছে সেটা হচ্ছে দুটি মোটামুটি আমার কথা এখন জানতে ইচ্ছা হচ্ছে। প্রথম কথা হচ্ছে হুলোদের কথা, আগামী কাল, তাই তো? হুলোদের আড্ডা, হুলোদের আড্ডা, 8 তারিখ। হুলোদের আড্ডা, ঠিক, সোমবার। এটাও একটু বলি, মানে হুলোদের আড্ডা এই নামটা মানে শুধু আমার কর্তৃত্ব নয় এটা দেওয়া, মানে এটা আমি একদমই দাবি করতে পারি না। এটা আমাদের খুব শ্রদ্ধার অলোক দা, মানে অলোক রায় ঘটক, তার সঙ্গে যখন এই অনুষ্ঠানটা নিয়ে কথা হচ্ছিল, তিনি বললেন ফোনে যে কৃষ্ণেন্দু, আমরা একটা অনুষ্ঠান করেছিলাম আকাশবাণীতে, তাই সেদিনকে দোল ছিল এবং কোনো মহিলারা আসতে চাইছিলেন না অনুষ্ঠানে। তা সেই অনুষ্ঠানে অলোকদা ছিলেন, আর একজন শিল্পী ছিলেন, তার নামটা উনি বলেছিলেন এই মুহূর্তে আমার মনে নেই। তা সেখানে আমরা নাম দিয়েছিলাম দুই হুলোর কথা, মোস্ট প্রবাবলি এটা বলেছিলেন। তা আমি তখন বললাম বাহ, নামটা তো বেশ ভালো, আমি নিলাম। তা সেইখান থেকেই হুলোদের আড্ডা। এবং এই হুলোদের আড্ডাতে যাদের পাচ্ছি 8 তারিখে, সত্যি কথা বলতে গেলে তাদের সবার কাছ থেকে আমাদের কিছু না কিছু শেখার আছে। সৌমিত্রদা থাকবেন, পার্থদা থাকবেন, ডক্টর বিডি মুখার্জি থাকবেন, অলোকদা থাকবেন, মুরারিদা থাকবেন, আমাদের বন্ধুস্থানীয় সুতীর্থ বেদজ্ঞ উনি রয়েছেন, জ্যোতির্ময় চক্রবর্তী রয়েছেন, অগ্নিমিত্র বাবু রয়েছেন, আবহতে সন্দীপ রয়েছে, মানে সন্দীপ দে আর কি, এবং সঞ্চালনায় আমাদের বন্ধু ছোট ভাই সায়ন্তন, ও থাকছে। সো আমাদের কাছে এই অনুষ্ঠানটা একটু অন্য রকমের অনুষ্ঠান হতে যাচ্ছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে, একটু অন্য রকমের সাউন্ড পাবো। এখানে আর একটা কথা বলি, খুব মজার ব্যাপারটা, সেটা আমরা কিন্তু মেনিদের বাদ রাখছি না এই অনুষ্ঠান থেকে। মেনিরা কিন্তু সবাই স্বাগত, এবং আমরা চাই যে তারা সবাই যেন আসেন। বেশ, মানে এটা শুধু হুলোদের আড্ডা মানে হুলোদের অনুষ্ঠান নয়, এটা হুলো মেনি সবার। ভালো লাগলো কথাটা। খুব ভালো লাগলো। কৃষ্ণেন্দুদা, একেবারে এক কথায় যদি জানতে চাই যে ঝুমাদি কিছু বলছেন, আপনি মিউট আছেন। না না, মিউট আছে। আলাম বরিশা কথাগুলিতে মেনিরা বেশি, সুতরাং মেনিদের বাদ দিয়ে তো চলবেও না। বলি, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে না আমরা একটা অন্য সাউন্ড খোঁজার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, বেশ। এই হুলোদের আড্ডার মধ্যে দিয়ে একটা অন্যরকম সাউন্ড খোঁজার চেষ্টা করছি। এটা আমি ফেসবুকে লিখেছি, যেটা আমার মনে আছে সেটাই লিখেছি, আমি অন্য কিছু লিখিনি, মানে বানিয়ে লিখিনি। আচ্ছা, আমরা কি একটা ছোট্ট পারফরমেন্সে যেতে পারি? আচ্ছা ঠিক আছে, শুনি। ছোট্ট একটা পারফরমেন্স চাই। আমরা খুব ছোট ছোট, খুব তাড়াতাড়ি করবো। আমরা মুখ মুখোশ বলে একটি নাটক করি, সেই নাটকের একটা ছোট্ট অংশ করছি। মুখ মুখোশ আর একজন আমাদের খুব প্রিয় নাট্যকার রঞ্জনাদির লেখা। আমরা মধ্যিখানে করছি। এক ভদ্রলোক, তিনি তার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছেন পাহাড়ে বেড়াতে। তার উদ্দেশ্যটা একটু অন্যরকম।
হ্যাঁ, তা কি হয় দেখা যাক। বেশ, শুনুন। আচ্ছা, গাড়িটা তুমি অল্প আগে ছেড়ে দিলে কেন? উফ, আর একটু এগিয়ে দিত। এত উঁচুতে ড্রাইভারকে তো আসতে রাজি ছিল, তুমি না। বাপরে, হাঁপিয়ে গেলাম। পাহাড়ে আসবে, নৈসর্গিক দৃশ্য দেখবে, অথচ হাঁপাবে না, এটা হয়? এইটুকু কষ্ট তো করতেই হবে। তা ঠিক বলেছো। কি দারুণ জায়গা তো। এই জায়গাটার নাম কি? আচ্ছা, এত ভালো জায়গা, কিন্তু ড্রাইভারটা বললো এখানে তো কেউ আসে না। কেন গো? পৃথিবীতে কত জায়গা আছে, সব জায়গা কি মানুষের চেনা বা জানা? যেসব জায়গায় সবাই যায় সেসব জায়গায় আমার পছন্দ নয়, কিন্তু যে জায়গায় কেউ যায় না সেটাই আসার আকর্ষণ থাকে। কেন? আমি এক্সক্লুসিভ, আমার পছন্দ এক্সক্লুসিভ, তাই। তা বটে। এই এই জায়গাটার নাম কি? নাম তো একটা আছে, কিন্তু আমি এই জায়গাটার নাম দিয়েছি স্বর্গদ্বার। সত্যি ঠিক বলেছো, যেন আকাশ হাতের কাছে। না, তোমার আকাশের কাছে কখনো যেতে ইচ্ছে করে না? এইসব কত যেন রহস্য লুকিয়ে আছে ওই বিশাল মহাকাশে। আমি যদি তোমার সেই স্বপ্ন পূরণ করি। ওমা, তাই? কিভাবে গো? সত্যি সত্যি তুমি এক্সক্লুসিভ। মানছে তাই? এখন সত্যি তোমাকে আমি এই মহাকাশে পাঠাবো। কিন্তু কিভাবে? বলো না, বলো একটা না, সাধারণ বলো। কথা মাথায় ঢুকছে না? প্রবালকে তো কাল সারাক্ষণ ধরে বুদ্ধ বলছিলে, তুমিও দেখছি কম বুদ্ধ নও। প্রবালের মতো বুদ্ধুর সাথে কথা বলে যদি না যায়, তাহলে তোমার মতো বুদ্ধুর সাথে আমি কিভাবে কথা বলবো বলো? এইরকম ভাবে কেন কথা বলছো? তুমি তো এভাবে আমার সাথে কথা বলো না। একটা পুরুষ মানুষ ভালোভাবে কথা বললে তোমরা ভুলে যাও কেন বলো তো? তোমাদের দোষে তোমার মরো। এসব আবার কি কথা? আমি আবার কি দোষ করলাম? তুমি কোনো দোষ করনি, ইনফ্যাক্ট তোমার কোনো দোষ করতেই পারো না। দোষী তো আমরা 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 গরিব, চরিত্রহীন, আমরা বুদ্ধ, আমরা আমরা এইসব অপ্রাসঙ্গিক কথা এখানে কেন আসছে? সবই প্রাসঙ্গিক। দেখো না, তুমি কিন্তু একটা অন্যায় করেছো, কিন্তু সেটা নিয়ে সমাজের কোনো মাথা ব্যথা নেই। কি? তুমি তো মা, একটা ছেলে আছে, তাকে ছেড়ে আমার সাথে এখানে চলে এলে। তোমার কোনো দায়িত্ব জ্ঞান নেই, ছেলের প্রতি মায়ের কোনো কর্তব্য বোধ নেই। ছেলেটা হয়তো কাঁদছে, হয়তো অসুখ হয়েছে, হয়তো তোমাকে খুঁজছে। সেরকম কিছু হলে মা ফোন করতো। পারতো। এত চিৎকার করছো কেন? আর এসব কথা কেন হচ্ছে এখন? কথাগুলো বলার সময় পাবো না। মানে কি বলছো? এখান থেকে নিজের দিকে তাকিয়ে দেখো, 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 কি দেখছো? কিছু দেখা যাচ্ছে না। এখান থেকে একটু কষ্ট করে তোমার একটা দেবো, ব্যাস ব্যাস ব্যাস, সব শেষ। কিছুই দেখতে পাবে না। কেন? আমি কি করেছি? তোমার সাথে কথা বলেছি বলে তুমি রেগে গেছো? তোমার মতো মহিলাদের মাথা বোকা কেরানি কিছু পছন্দ করে না, সেটা আমি বুঝি। লাভ কথা বলে নাও, পুরোনো বন্ধু বলে কথা, আর তো শ্রম পাবে না। আমি চলে যাবো। ছাড়ো, তুমি তো চার কোথায় পালাবে? আইনা দেবী অদৃশ্য জিজ্ঞেস করে না, তোমাদের মতো মায়েদের আমি ঘৃণা করি। ঘৃণা করি। নিজের বাচ্চাকে বাইরে পাঠিয়ে দিয়ে পর পুরুষের সঙ্গে বাইরে ফুটতে তোমাদের লজ্জা করে না? সে কখন কি এমন বড় হবে, তার মনে কি হবে, তাকে সমাজের সামনে কিভাবে হাসি করবে, নিজের সাথে সুখের কথা ভেবে গ্যাং গ্যাং করে চলে এলে না একটা 3 মাসের পরিচয় মানুষের সাথে। হ্যাঁ, তোমার ছেলে জানলে তো খুব খুশি হবে। যখন জানবে মায়ের কথা জিজ্ঞেস করলে বলে দেবে আমার মা মরে গেছে। লীলা দেবী, এই পর্যন্ত। বাহ, খুব ভালো লাগলো। আমাদের স্যার, মানে স্যার, আমরা দেবস্মিতারা স্যার বলে, দাদা বলে। উনি আমাদের থেকে অনেক জুনিয়র বলে অনেক সময় নাম ধরে ডাকতেও পারি না, উজ্জ্বলভাবে কথা বলি। উনি বলেন কি, নাটক হচ্ছে আমোদ নয়, আন্দোলন। ওগো হ্যাগোতে বলেন। বেশ, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি আজকের লাইভ অনুষ্ঠানে। কৃষ্ণেন্দুদা যেটা জানতে হচ্ছিল
যদি এক কথায় জানতে চাই যে বরিশা কথা বলি অন্যদের থেকে আলাদা কিছু, এক কথায় যদি জানতে চাই, একটা শব্দ না একটা কথা, একটা লাইনে জানি, একটা লাইনে শুনি। একটা লাইনে আমি অন্যদের থেকে আলাদা আমরা একদমই নই, অন্যদের মতোই। তবে আমাদের যেটা আমরা চেষ্টা করি সেটা একটা শব্দ যদি তুমি আমাকে বেছে নিতে দাও, সেটা হচ্ছে কাজের প্রতি সততা। বাহ, বেশ। ভালো খারাপটা অনেক পরের ব্যাপার, আমরা যেটুকু কাজ করি সেটা আমাদের সৎ প্রচেষ্টা, এইটুকু করি। বেশ, আর বাদ বাকিটা দর্শকরা বলবে। আপনাদের কোনো পত্রিকা আছে বরিশা কথাকলি? হ্যাঁ, বরিশা কথাকলির কোনো পত্রিকা আছে? পত্রিকা না, আমরা এখন করার জায়গায় যেতে পারিনি। আমাদের খুব ছোট্ট দল, আমাদের পরিসর খুব ছোট্ট, পত্রিকা করতে গেলে অনেকটা পথ পেরোতে হয়, আমরা সেটা এখনো যেতে পারিনি। বেশ, আস্তে আস্তে সেই পথে নিশ্চয়ই হাঁটবো আমরা সকলে মিলে, চেষ্টা করবো নিশ্চয়ই। কৃষ্ণেন্দা, এমন কিছু আর কিছু যা আপনাদের দর্শকদের জানাতে ইচ্ছে করছে সেটা আমরা বাদ রেখে দিয়েছি, এরকম কিছু কি রয়ে গেল? আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ আমরা করবো পিয়ালির গান দিয়ে। তার আগে আমি করজোড়ে একটা কথাই বলবো দর্শকদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যখন আমরা দর্শক মানে শ্রুতি নাটকের যারা করেন, শ্রুতি নাটক কর্মী বা শিল্পী যদি বলি আর কি, তারা যখন দর্শকের ভূমিকা পালন করেন, আমি সবাইকে বলবো আরেকটু সিরিয়াস হতে। আমারটা করলাম, চলে গেলাম, বাড়িতে সবারই কাজ থাকে, সবারই দূরত্বে, মানে বাড়ি অনেকটা পথ তাদের পেরিয়ে বাড়ি পৌঁছতে হয়, বা অনেকেই কাজ থেকে আসেন। তাও চেষ্টা করবেন যতটা সময় দেওয়া যায়। আর একটা কথা সেটা আমি বলবো যে আমরা যারা কাজ করি সবাই, আমরা তখনই কোনো একটা জায়গায় যাওয়ার জন্য তো কাজ করছি, কোনো একটা লক্ষ্যে যাওয়ার জন্য কাজ করছি, কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করছি। আমরা সবাই যদি একটু বেঁধে বেঁধে থাকি, সবাই একটু যদি পাশে পাশে থাকি, তাহলে বোধহয় এই বৃত্তটা, আমাদের শ্রুতি নাটক বা কণ্ঠ নাটক এর বৃত্তটা, আমি এখানে কবিতাকে বাদ রাখলাম, আমি শ্রুতি নাটক, কারণ আমরা শ্রুতি নাটকের দল বা কণ্ঠ নাটকের দল, আমরা সেই নিয়েই বলি কথা। তাহলে এই বৃত্তটা হয়তো আরেকটু দৃঢ় হবে, আরেকটু শক্তপোক্ত হবে, আরেকটু বাধাপ্রারিত হবে। বেশ, একেবারে শেষ মুহূর্তেই বার্তা বরিশা কথা করে দিয়ে গেল যে বেঁধে বেঁধে থাকতে হবে, একসঙ্গে থাকতে হবে। ঠিক, মানে আমরা সবার কাছ থেকে শুনি যে একটা প্রতিষ্ঠান, তাদের প্রত্যেকের মধ্যে একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেছে, স্বাভাবিকভাবে একসঙ্গে থাকতে থাকতে তো সেটা পরিবারের মতো হয়ে যেতেই পারে। আর কথার বাড়ি নিজে চেষ্টা করছে বা তারা চাইছে যে এই যে সকলকে নিয়ে একসঙ্গে যে তাদের শুরুর কথা, তাদের লক্ষ্যের কথা এই যে জানছি, তার মানে সবাইকে নিয়ে একটা গোটা পরিবার তৈরি করতে, ঠিক সেই উদ্দেশ্যটা একেবারে বরিশা কথাকলির সঙ্গে কোথাও গিয়ে মিলে গেল। একদম খুব সুন্দর প্রয়াস, এটা খুব ভালো লাগছে। এরকম একটা প্ল্যাটফর্মে এসে সবাই মিলে এরকম আড্ডার ছলে নাটক করছে, এটা কিন্তু নতুন, এটাও কথার বাড়ির একটা নতুন প্রয়াস, খুব ভালো লেগেছে। অনেক লাইভ আমরা লকডাউনের সময় করেছি এবং তার পরবর্তী ক্ষেত্রেও হয়েছে, করেও থাকে, এখনো চলে। কিন্তু এই ধরনের প্রয়াসটা খুব ভালো লাগছে যে আড্ডার ছলে আমরা নাটক করে যাচ্ছি আর কি, এটা খুব ভালো লাগছে, মজা লাগছে। হয়তো সব নাটকটা একটা গোটা নাটক নয় কিন্তু বেশ ভালো লাগছে, অন্য রকম ভাবে প্রেজেন্টেশন, এটা একটা খুব ভালো প্রয়াস। এগিয়ে যাক কথার বাড়ি এগিয়ে যাক। অভিবাদন জানাই আমাদের সঙ্গে যে সকল দর্শক শ্রোতা বন্ধুরা ছিলেন, তাদের সকলকে। হ্যাঁ, শোনা গেল না? বলছি দর্শকরা না থাকলে আমরা থাকবো না। নিশ্চয়ই সকলকে ধন্যবাদ জানাই। সকলে এভাবেই আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমরা শেষ করছি সংস্কৃতির বঙ্গদর্শন পর্ব 20। আমরা পর্ব 21 আবার আগামী সপ্তাহে শনিবার ফিরে আসবো। আমরা পিয়ালি
যদি আমরা পিয়ালির গানটা না শুনে শেষ করে যাই তাহলে কিন্তু আইসিং অন দ্য কেকটা বাকি থাকবে। বেশ, তাহলে আমরা শুনে শেষ করবো। একদম ঠিক। বেশ। আমি শেষ করব যে গানটি দিয়ে। বসন্তকাল তো চলছে এবার, যদিও খুব গরম, তাও বসন্তের একটু রূপ বর্ণনা দিয়ে শেষ করতে চাই। এই গানটির গীতিকার এবং সুরকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা চিনি রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন দাদা হিসেবে। তার লেখা এবং সুর করা একটি ছোট্ট গান, বেশি বড় নয়। ধীরে ধীরে বায়ু বহিতেছে রঙ্গে ভঙ্গে তরঙ্গে, নাচিতেছে গুঞ্জিছে গুনগুন ভ্রমর ফুলে, সুন্দর মধুরে তো আইলো রে। ধীরে ধীরে বায়ু বহিতেছে রঙ্গে ভঙ্গে তরঙ্গে, নাচিতেছে গুঞ্জিছে গুনগুন ভ্রমর ফুলে, সুন্দর মধুরে তো আইলো রে। চন্দ্র কিরণে দেখো প্লাবিল রে, আজ বিশ্ব জগৎ সুখে ভাসিল রে। চন্দ্র কিরণে দেখো প্লাবিল রে, আজ বিশ্ব জগৎ সুখে ভাসিল রে। প্রেম হৃদয় মাঝে জাগিল রে, সুন্দর মধুরে তো আইল রে। ধীরে ধীরে বায়ু বহিতেছে রঙ্গে ভঙ্গে তরঙ্গে, নাচিতেছে গুঞ্জিছে গুনগুন ভ্রমর ফুলে, সুন্দর মধুরে তো আইল রে। চ্যুত মুকুল নব হেরিয়া পিকো সব, ললিত মধুর স্বরে গাইছে রে। চ্যুত মুকুল নব হেরিয়া পিকো সব, ললিত মধুর স্বরে গাইছে রে। লতিকা তরু তনু আশ্রেষ্ঠা, বিহগী প্রিয় রব আকৃষ্টা। বিশ্ব আজি যেন স্বপ্নে নিমগ্ন, আপন প্রিয়জনে ভাবিছে রে। বিশ্ব আজি যেন স্বপ্নে নিমগ্ন, আপন প্রিয়জনে ভাবিছে রে। চারিদিকে শোভা নব প্রকৃতির উৎসব, সুন্দর মধুরে তো আইল রে। ধীরে ধীরে বায়ু বহিতেছে রঙ্গে ভঙ্গে তরঙ্গে, নাচিতেছে গুঞ্জিছে গুনগুন ভ্রমর ফুলে, সুন্দর মধুরে তো আইল রে। সুন্দর মধুরে তো আইল রে, সুন্দর মধুরে তো আইল রে। অসাধারণ। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। শুভরাত্রি। তোমরাও সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি।